লিডস টেস্টে ভারত হেরে গেলেও ম্যাচের বেশিরভাগ সময় কিন্তু টিম ইন্ডিয়াই ডমিনেট করেছিল। আমি মনে করি একমাত্র ফোর্থ ইনিংস বাদে প্রথম তিনটা ইনিংসে টিম ইন্ডিয়াই ম্যাচ জয়ের জন্য বেশিরভাগ সময় ফেভারিট ছিল, তারাই কিন্তু ডমিনেট করেছে স্বাগতিক ইংল্যান্ডের উপর। কিন্তু তারপরও ওই ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দিন শেষে আমাদের এই লিডস টেস্টে ওই ইংল্যান্ডের কাছেই হেরে যেতে হলো। তো ঠিক কোন কোন কারণে ভারত বেশিরভাগ সময় ম্যাচে ফেভারিট থাকা সত্ত্বেও হেরে গেল, বা ভারতের এই ম্যাচ হারের জন্য কোন কোন কারণগুলো দায়ী, বা এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট হিসেবে আপনি কোন ঘটনাকে তুলে ধরবেন, চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওয় ডিসকাস করা যাক। তো এই ম্যাচে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস টস জিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো ভারত তো একটা ডিসেন্ট টোটালই তুলেছিল 471 রানের। তো এই টোটালটা আরও বড় হলেও হতে পারতো, 550 বা 600-র উপর যেতেই পারতো, কিন্তু শেষ দিকের ওই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের জন্যই তো সেটা হয়নি। ওই 430-3 থেকে ভারত অল আউট হয়েছে মাত্র 471-এ, মানে শেষ 7 উইকেট ভারত যে মাত্র 41 রানে খুইয়েছে, বা শেষ 6 উইকেট যদি হিসাব করেন মাত্র 24 রানে হারিয়েছে ভারত। এই ভয়াবহ যে ব্যাটিং বিপর্যয় হলো, এটার জন্যই আমরা এক্সপেক্টেড ওই 550-600-র উপর রানটা তুলতে পারিনি, আর সেটা কিন্তু ম্যাচ শেষে অনেক বড় একটা মানে ইম্প্যাক্ট তো পড়েইছে। মানে ভারতের এই ম্যাচ হারের জন্য অন্যতম বড় টার্নিং পয়েন্ট হিসেবে আপনি এই মানে প্রথম ইনিংসে ভারতের ওই শেষের দিকে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়টাকে তুলে ধরতেই পারেন। আর এই ব্যাটিং বিপর্যয়টা হয়েছে মূলত ওই 6, 7, 8 নাম্বার পজিশনে যারা ব্যাটিং করেন, ওই লোয়ার মিডিল অর্ডারে ব্যাটারদের ওই কন্ট্রিবিউট করতে না পারাটা, মানে ওই করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, এদের ব্যাট থেকে মানে ন্যূনতম কন্ট্রিবিউশনটাও আসেনি, বা কোনো এরা কার্যকরী পার্টনারশিপও গড়ে তুলতে পারেনি। আর এছাড়া আমি বলবো ওই শুভমান গিল আর ঋষভ পান্থ, তাদের উইকেটটার কথাও এই জায়গায় আমাকে তুলে ধরতে হবে। কারণ তারা তো ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন, 209 রানের একটা জুটিও গড়ে উঠেছিল, দুজনেই 2টা সেঞ্চুরি করেছিলেন। আমি জানি যে তারা তাদের দিক থেকে সর্বোচ্চ ডিউটিটা পালন করেই এসেছিলেন, কিন্তু তারা যেভাবে আউট হয়েছেন, তাদের আউট হওয়ার ধরনটা কিন্তু খুবই দৃষ্টিকটু ছিল। শুভমান গিলের উইকেটটা চলে যাওয়ার পরই কিন্তু মানে ভারতের ওই ব্যাটিং বিপর্যয়টা শুরু হয়েছিল। শুভমান গিল 147-এ দাঁড়িয়ে থেকে তিনি শোয়েব বাশিরকে যেভাবে একটা স্টেপ আউট করে গ্ল্যামারাস শট খেলে ওই ছক্কা মেরে নিজের 150টা কমপ্লিট করতে গেছিলেন, আর ওখানেই তো বিপত্তিটা ঘটে গেল। শটটা ঠিকমতো কানেক্ট না হয় ওই ডিপ স্কোয়ার লেগের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। ওই জায়গায় আমি বলছিলাম মানে আউট হওয়ার যে ধরনটা, মানে তিনি যদি কোনো ভালো ডেলিভারিতে আউট হতেন, কোনো একটা আনপ্লেয়েবল ডেলিভারিতে আউট হতেন, তাহলে কিছুই বলার ছিল না। কিন্তু তিনি তো এক প্রকার নিজের পায়ে নিজের কুরুলটা মেরে এসছেন, নিজের উইকেটটা জাস্ট থ্রো করে দিয়ে এসছেন ইংল্যান্ডকে। আর তার উইকেটটা চলে যাওয়ার পরই যেহেতু ব্যাটিং ডিজাস্টারটা শুরু হয়েছে, সেই কারণে শুভমান গিলের উইকেটটাকেও আমাকে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে হবে। বা এছাড়া আপনি বলতে পারেন ঋষভ পান্থ যেভাবে আউট হয়েছেন। ঋষভ পান্থ 134 করে পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর ওই জশ টাঙ্গের একটা ইনকামিং ডেলিভারিতে তিনি জাজমেন্ট দিতে গিয়ে যেভাবে আর কি বলের লাইনটা মিস করে এলবিডব্লিউ হয়ে গেলেন। মানে ইনকামিং ডেলিভারিতে যে কেউ মানে জাজমেন্ট দিয়ে আর কি বলটা লিভ করে, এটা আমি ঋষভ পান্থকেই প্রথম দেখলাম। তো ঋষভ পান্থের উইকেটটা চলে যাওয়ার পরও কিন্তু আবারও একটা ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে ভারত, মানে শেষ 6টা উইকেট যেহেতু 24 রানে খুইয়েছে। তো ডেফিনেটলি এই দুই সেট ব্যাটার যেভাবে আউট হয়েছেন, তাদের আউট হওয়ার ধরনটা খুবই দৃষ্টিকটু ছিল বলে তাদের উইকেট দুটোকে আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। এরপর আপনি বলতে পারেন ইংল্যান্ডের ইনিংসের ওই প্রথম ওভারে জাসপ্রীত বুমরা তো উইকেট তুলে নিয়েছিল, কিন্তু তারপর ওই বেন ডাকেট আর অলি পোপের মধ্যে সেকেন্ড উইকেটে যে 122 রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠলো। প্রথম ওভারে উইকেট চলে যাওয়ার পর ওই জুটিটা কিন্তু ইংল্যান্ডকে ম্যাচে বেশ ভালোভাবে কামব্যাক করিয়েছিল। তো ওই জুটিটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা এরপর ওই অলি পোপ আর জো রুটের মধ্যে আবার একটা যে 79 রানের পার্টনারশিপ গড়ে উঠলো, এটাও কিন্তু শুরুর দিকে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে অনেকটা অক্সিজেন দিয়েছিল, এটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন ইংল্যান্ডের স্কোরটা কিন্তু একসময় 5 উইকেটে 276 হয়ে গেছিল, ক্যাপ্টেন বেন স্টোকসের উইকেটটাও কিন্তু ওই সময় চলে গেছিল। কিন্তু এরপর ষষ্ঠ উইকেটে জেমি স্মিথ আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া হ্যারি ব্রুকের মধ্যে যে আবার একটা পার্টনারশিপ গড়ে উঠলো 73 রানের, এই পার্টনারশিপটার জন্য কিন্তু ইংল্যান্ড ম্যাচে আবার বেশ ভালোভাবে কামব্যাক করেছিল। নাহলে কিন্তু তাদের মানে স্কোরটা মানে 400-র নিচে কিন্তু গুটিয়ে গেলেও যেতে পারতো যদি এই পার্টনারশিপটা না গড়ে উঠতো। এই পার্টনারশিপটা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা এরপর যেটা সবচেয়ে পেইনফুল ছিল টিম ইন্ডিয়ার জন্য, 398-7 হয়ে যাওয়ার পরও ইংল্যান্ডের ওই অষ্টম উইকেটে ওই ব্রাইডন কার্স আর ওই ক্রিস ওক্সের মধ্যে যে একটা 55 রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো। মাত্র 44 বল তারা ওই জায়গায় সময় নিয়েছেন এই 55 রানের পার্টনারশিপটা গড়ে তুলতে। আর যে কারণেই কিন্তু মানে ইংল্যান্ড প্রথম ইনিংসে তাদের স্কোরটাকে ভারতের রানের প্রায় কাছাকাছি নিয়ে চলে গেল। এটাও ডেফিনেটলি মানে ভারতের ওই লিডটাকে প্রথম ইনিংসে খুব বেশি বড় করতে দেয়নি। তো এই 55 রানের অমূল্য জুটিটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন, বা ভারতের হারের অন্যতম বড় কারণ হিসেবে তুলে ধরতে পারেন। আর এছাড়া তো বলতেই হবে ইংল্যান্ডের ইনিংসে ভারতের ফিল্ডাররা যে অজস্র ক্যাচ ড্রপ করেছে, 8খানা একদম শিওর শট ক্যাচ ভারতের ফিল্ডাররা ড্রপ করেছে, তার মধ্যে 6টা তো একদম মানে নিশ্চিত হাতের মুঠোর মধ্যে পেয়েও সেগুলোকে তারা তালুবন্দি করতে পারেনি। এত এত যে তারা ক্যাচ ড্রপ করেছে, তার মধ্যে 4টা ক্যাচ তো জয়সওয়াল একাই মিস করেছেন, আর এছাড়া অজস্র হাফ চান্সেস তো রয়েছেই। তো ভারতের এই পুয়ার ফিল্ডিং বা সঠিক সময় ক্যাচগুলো গ্র্যাব করতে না পারা, এই ঘটনাটাকেও আপনি এই ম্যাচে ভারতের হারের অন্যতম বড় কারণ হিসেবে তুলে ধরতেই পারেন। এরপর আপনি বলতে পারেন ওই ভারতের সেকেন্ড ইনিংসে আবারও যে শেষ দিকে একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হলো।
KL রাহুল আর ওই করুণ নায়ার যখন ব্যাটিং করছিলেন ভারতের স্কোরটা ছিল 4 উইকেটে 333। এরপর মানে শেষ 6 উইকেট ভারত খোয়ালো মাত্র ওই 31 রানের মধ্যে, আর যার জন্য ভারত অল আউট হয়ে গেল মাত্র 364-তে। না হলে কিন্তু স্কোরটা অনায়াসে ভারতের ওই 400 থেকে 450-এর উপর উঠতেই পারতো। তো ডেফিনেটলি মানে সেটাও তো আর কি ম্যাচ শেষে দেখা গেল অনেক বড় একটা সেটব্যাক হয়ে গেছে টিম ইন্ডিয়ার জন্য। তো এই লাস্ট যে 6 উইকেট ভারত খোয়ালো, আবারও একটা ব্যাটিং বিপর্যয় হলো সেকেন্ড ইনিংসে, এটাকেও আপনি এই ম্যাচের অন্যতম বড় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা আপনি বলতে পারেন এই লাস্ট ইনিংসে ইংল্যান্ড যখন ব্যাটিং করলো, মানে ওই 371 চেস করতে তো তারা নেমেছিল, মানে ডেফিনেটলি এখান থেকে মানে লাস্ট ইনিংসে 300 মানে 350-এর উপর রান চেস করে জয় পাওয়াটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, সেটা যে কোনো মাঠে যে কোনো কন্ডিশনে বা যে কোনো উইকেটে। কিন্তু ওই ইংল্যান্ডের যে ওপেনিং জুটি বেন ডাকেট আর জ্যাক ক্রলি, তাদের ওপেনিং জুটিতেই তো ওই 188 রান উঠে গেল, আর এখানেই তারা তাদের ওই মানে যেটা টার্গেট ছিল তার অর্ধেকের বেশি রান তুলে ফেললো। ওইখানেই আর কি বলতে গেলে ম্যাচ তারা অর্ধেকেরও বেশি খতম করে ফেলেছে। এরপর ওই বেন ডাকেট যে একটা চমৎকার সেঞ্চুরি করলেন, 149 রানের ফ্যান্টাস্টিক যে নকটা খেললেন, আর ওই ইনিংসটা খেলার মাধ্যমে তিনি বেশ কয়েকটা মাল্টিপল পার্টনারশিপসও গড়ে তুলেছিলেন। তো ডেফিনেটলি এই মানে আর কি বেন ডাকেটের ইনিংসটা বলুন কিংবা ইংল্যান্ডের ওই ওপেনিং জুটিটা বলুন, এই ঘটনাগুলোকে আপনি এই ম্যাচের অন্যতম বড় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু আমার কাছে এই ভারত ইংল্যান্ড এই লিডস টেস্টের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ওই হ্যারি ব্রুকের এগেনস্টে একটা যে চান্স ক্রিয়েট করেছিলেন জাসপ্রীত বুমরা ওই দ্বিতীয় দিনের খেলার একেবারে শেষ বেলায়, মোহাম্মদ সিরাজ কিন্তু একটা দারুণ ক্যাচ লুফেও নিয়েছিল, হ্যারি ব্রুক প্যাভিলিয়নের পথে হাঁটাও দিয়ে দিয়েছিল, তখন তিনি কোনো রানের খাতাই খুলতে পারেননি। তার উইকেটটা চলে গেলে তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে যেত 4 উইকেটে 208। কিন্তু তারপরে আম্পায়াররা চেক করে দেখলো যে জাসপ্রীত বুমরা ওভারস্টেপিংয়ের জন্য ওটা নো বল করেছেন, যে কারণে হ্যারি ব্রুক নিশ্চিতভাবে আউট হয়ে যাওয়ার পরও তিনি ওই জায়গায় একটা বিগ লাইফ পেয়ে গেলেন, আর ওইটাকেই কাজে লাগিয়ে তিনি তার পরের দিন 99 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে ফেললেন, আর তার সাথে কিনা তিনটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। প্রথমে ওই বেন স্টোকসের সাথে 51 রানের একটা জুটি গড়েছিলেন, তারপর ওই জেমি স্মিথকে সঙ্গে নিয়ে 73 রানের একটা ভাইটাল পার্টনারশিপ গড়েছিলেন, আর তারপর ক্রিস ওক্সকে সঙ্গে নিয়ে 49 রানের একটা অমূল্য জুটি করেছিলেন। এই যে টেল এন্ডার বা মিডিল অর্ডার ব্যাটারদের নিয়ে হ্যারি ব্রুক যে এই মাল্টিপল নাম্বার অফ পার্টনারশিপস গড়ে তুললেন, এটাই কিন্তু আমি মনে করি দিন শেষে এই ম্যাচে অনেক বড় একটা পার্থক্য গড়ে দিয়েছে। মানে এই পার্টনারশিপসগুলো কিংবা হ্যারি ব্রুক যে ব্যক্তিগত 99 রানের ইনিংসটা খেললেন, এইগুলো কিন্তু না হলে ইংল্যান্ডের প্রথম ইনিংসে মানে টোটালটা কখনোই 465-তে পৌঁছতো না, অন্তত 100 থেকে 150 রান আগেই কিন্তু প্রথম ইনিংসে ইংল্যান্ড বান্ডিল হয়ে যেত, যদি ওই হ্যারি ব্রুকের উইকেটটা ওই দ্বিতীয় দিনের শেষ বেলায় জাসপ্রীত বুমরা তুলে নিতে পারতো, মানে যদি ওই ওভারস্টেপিংয়ের জন্য তার ওই নো বলটা না হতো, তাহলেই তো উইকেটটা চলে আসতো, হ্যারি ব্রুকও 0 রানে আউট হয়ে যেতেন, তিনি নিজেও 99 রানের ইনিংস খেলতে পারতেন না, এই এতগুলো পার্টনারশিপসও গড়ে তুলতে পারতেন না। আমি আবারও বলছি ইংল্যান্ডের প্রথম ইনিংসটা 300 থেকে 350-এর মধ্যেই ভারত বেঁধে ফেলতেই পারতো, তাহলে তাদের লিডটা আরও অন্তত 100 থেকে 150 রানের মানে বেড়ে যেত। ইংল্যান্ডের লাস্ট ইনিংসের টার্গেটটা হয়ে যেত 500-র উপরে, আর সেটা চেস করে কিন্তু জয় পাওয়াটা খুব একটা সহজ হতো না, মানে একেবারেই আর কি পসিবল হতো নাই বলা চলে, আর যার ফলে কিন্তু ভারত এই লিডস টেস্টে জয় পেলেও পেতে পারতো। যতই ওই জায়গায় ভারতের ব্যাটিং বিপর্যয় হোক না কেন কিংবা অজস্র ক্যাচ ড্রপ হোক না কেন, এই হ্যারি ব্রুকের ক্যাচের মানে এই সুযোগটা তো ওই জায়গায় মোহাম্মদ সিরাজ একবারে নিশ্চিতভাবে লুফেই নিয়েছিল, কিন্তু ওই একটা আনফর্চুনেট ওই ওভারস্টেপিংয়ের জন্য যে নো বল হয়ে গেল, এটাই আমি মনে করি দিন শেষে মানে ভারতকে মানে ভাগ্যের আর কি সহায়তাটা করেনি, বা ভাগ্যের কাছেই বলতে গেলে আলটিমেটলি টিম ইন্ডিয়া মার খেয়ে এই লিডস টেস্টে হেরে গেছে ম্যাচের বেশিরভাগ সময় ডমিনেট করার পরেও। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।